তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। কিরে তারানাথ, শুনতে পাচ্ছিস আমার কথা? আমি যে তোর মা। কিরে তারানাথ, আয়, আমার কাছে আয়। আমার যে খুব কষ্ট হচ্ছে। আয় বাবা, মুক্তি দে আমায়। এই জগৎ সংসারে একমাত্র তুই পারবি আমায় মুক্তি দিতে। আমি যে বন্দী হয়ে আছি বাবা। আয় বাবা, এই অভিশাপ থেকে আমায় মুক্ত কর। মা, তুমি কোথায় মা? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না মা, কোথায় তুমি? আমায় নিয়ে চলো মা তোমার কাছে, পথ দেখাও, পথ দেখাও আমায় মা। মাগো, তুমি কোথায় মা? কোথায় বন্দী হয়ে আছো তুমি? এত অন্ধকার কেন মা চারপাশে? বাবা, আমি যে নিজেই বন্দী হয়ে আছি রে, তবে পথের নির্দেশ ঠিক সময় মতোই পেয়ে যাবি। বাস থেকে নেমে মোড়ের মাথার দোকান থেকে ঠাকুরমশাইয়ের পছন্দের পাসিং শোয়ের প্যাকেট কিনে নিয়ে আমি আর কিশোরী এসে পৌঁছলাম মঠ লেনে, ঠাকুরমশাইয়ের বাড়িতে। দরজায় কড়া নাড়তেই চারি এসে দরজা খুলে দিল। আমাদের দেখেই এক গাল হেসে বলল, আরে কাকাবাবুরা যে, আসুন, ভেতরে আসুন। আসলে বাবা একটু বিশেষ কাজে এই কাছাকাছি গেছেন, এক্ষুনি চলে আসবেন। আপনারা ঘরে গিয়ে বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। আমি আর কিশোরী ঘরে ঢুকে দুটো কাঠের চেয়ারে পাশাপাশি বসলাম। কয়েক মুহূর্ত পরেই বাইরে থেকে ঠাকুরমশাইয়ের গলা শোনা গেল। কি রে মা, তোর কাকাবাবুদের জন্য চা বসিয়েছিস তো? হ্যাঁ বাবা, তুমি হাত মুখ ধুয়ে ঘরে যাও, আমি তোমাদের সবার জন্য চা নিয়ে যাচ্ছি। বেশ বেশ। ঠাকুরমশাই ঘরে ঢুকে নিজের তক্তপোষের উপর বসলেন। তারপর আমাদের উদ্দেশ্যে বললেন, অনেক দিন পর তোমাদের মুখগুলো দেখতে পেলাম হে। তোমাদের এখানে আসার উদ্দেশ্য তো আমি জানি, তা বলো আজ কিসের গল্প শুনবে তোমরা? ঠাকুরমশাই, আজ বরং আপনি আপনার পছন্দের একটা গল্প শোনান আমাদের। হঠাৎ আমার মনে পড়ে গেল কিশোরীর পকেটে থাকা পাসিং শোয়ের কথাটা। আমি কিশোরীকে চোখের ইশারা করতেই ও পকেট থেকে সেটা বের করে ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে দিতেই তার ঠোঁটের কোণে মৃদু হাসির ঝিলিক খেলে গেল। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন উনি। তারপর তাতে একটা সুখ টান দিয়েই আবার বলতে শুরু করলেন, আজ যে ঘটনাটার কথা তোমাদের বলবো সেটা আজ থেকে অনেক বছর আগের। তখন সবে মাত্র বর্ষা এসেছে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের হাত থেকে বৃষ্টির এক বুক ঠান্ডা শীতল হাওয়ায় প্রকৃতি সবেই একটু জুড়িয়ে নিচ্ছে নিজেকে। সেই দিন সন্ধ্যার দিকে বৃষ্টির তোড়টা একটু বেড়েছে। মুহুর্মুহু বজ্রপাত আর মেঘের গর্জনের মন্ত্রধ্বনিতে প্রকৃতি কন্যা তার আপন লীলায় মত্ত। আমিও এই খোলা জানালার ধারে বসে সেই বৃষ্টি উপভোগ করছি। বাইরে প্রকৃতির দিকে তাকিয়ে কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছি। ঠিক এমন সময় সম্বিত ফিরল জোরে জোরে দরজায় কড়া নাড়ার শব্দে। আমি চমকে উঠলাম। কি ব্যাপার? এই দুর্যোগ মাথায় নিয়ে কে এলো? ঠাকুরমশাই বাড়িতে আছেন? একটিবার দরজাটা খুলুন না, বড় বিপদে পড়ে এই দুর্যোগের রাতে আপনার কাছে ছুটে এসেছি। উঠে গিয়ে দরজা খুলতেই একজন ভদ্রলোক পড়ি করে এসে ঘরে ঢুকলেন। লোকটি চাদর মুড়ি দেওয়া, অন্ধকারে ওনার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না।
তবে লোকটা ভিজে একেবারে চুপচুপে হয়ে গেছে আর ঠক ঠক করে কাঁপছে। আমি তাকে বসতে দিয়ে এক গ্লাস জল তার দিকে এগিয়ে দিলাম। সে এক নিঃশ্বাসে সমস্ত জলটুকু খেয়ে একটু ধাতস্থ হলো। এবার আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? এত রাতে আমার কাছে কেন এসেছেন? আমাকে চিনতে পারলেন না ঠাকুরমশাই? আমি আমি অরবিন্দ, ইসাইদহের অরবিন্দ সামন্ত। আমার মনে পড়ে গেল প্রায় 5 বছর আগের কথা। সেবার ইসাইদহ গ্রামে গিয়ে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, চিনতে তো পেরেছি। তা তুমি আছো কেমন? আর এত রাত্রে এই দুর্যোগের মধ্যেই বা তুমি আমার বাড়িতে কেন এসেছো? ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচান। আপনি যদি এই বিপদ থেকে না বাঁচাতে পারেন তাহলে হয়তো ইসাইদহ একেবারে শ্মশানে পরিণত হবে। অরবিন্দ, তুমি আগে শান্ত হও, তারপর ধীরে সুস্থে আমায় সবটা বলো। আগে আমি পুরো বিষয়টা জানি, তারপর এর প্রতিকারের কথা ভাবা যাবে। ভয় পেও না, মা ঠিক তোমাদের রক্ষা করবেন। মার কিভাবে রক্ষা করবেন ঠাকুরমশাই? মা তো নিজেই বন্দী। কি বলছো তুমি অরবিন্দ? মা বন্দি মানে? হ্যাঁ ঠাকুরমশাই, আমি ঠিকই বলছি। সবটা খুলে বলো আমায় অরবিন্দ। ঠাকুরমশাই, আমাদের গ্রামের শ্মশানের পাশে যে প্রাচীন মন্দির আছে, সেই যেখানে পাথরের বেদিতে স্বয়ং মাকে প্রতিষ্ঠা করেছিলেন আপনি, সেটা কিন্তু এখন আর পবিত্র স্থান নেই ঠাকুরমশাই। ওখানে এখন আর কেউ পুজো দেয় না। অমাবস্যার রাতে নাকি অনেকেই সেই তান্ত্রিককে মন্দিরের আশেপাশে ঘুরে বেড়াতে, কখনো একটা যজ্ঞকুণ্ডের সামনে বসে থাকতে দেখেছে। এই কথা শুনে আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। সে ফিরে এসেছে ঠাকুরমশাই, সে ফিরে এসেছে। এবার সে তার হত্যার বদলা সে নেবেই। বুঝেছি, তোমাদের বিষয়টা বুঝতে একটু অসুবিধে হচ্ছে। তবে শোনো, 15 বছর আগের সেই বিভীষিকাময় রাতের কথা। আমি আর কিশোরী দুজনেই খুব উত্তেজিত হয়ে উঠলাম, কারণ এখনই গল্পের আসল জায়গাটা আমরা জানতে পারবো। ঠাকুরমশাই বলতে শুরু করলেন, সেবার আমি ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছলাম ইসাইদহ গ্রামে। গ্রামে পা দেওয়ার সাথে সাথেই মাটির ভিতরে একটা গভীর কম্পন অনুভব করলাম। তার সাথে একটা তীব্র কটু গন্ধ। বুঝতে পারলাম এ গ্রামে কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে। আরও কয়েক পা এগোতেই একজন যুবকের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সে আমাকে দেখে বলল, আপনি কে ঠাকুরমশাই? আপনাকে তো কোনোদিনই গ্রামে কখনো দেখিনি। আমি তারানাথ চক্রবর্তী, একজন ভবঘুরে সন্ন্যাসী মানুষ। সাধু সঙ্গ লাভের আশায় স্থানে স্থানে ঘুরে বেড়াই। ঘুরতে ঘুরতেই আপনাদের গ্রামে চলে এসেছি। ঠাকুরমশাই, আপনি যখন সন্ন্যাসী মানুষ, তাহলে আপনাকে একটা কথা বলি। বেশ তো, বলুন না, কি বলবেন? আমাদের গ্রামের শ্মশানের পাশে একটা তারামায়ের মন্দির আছে। সেখানে সাধনা করে একজন তান্ত্রিক। প্রত্যেক অমাবস্যার রাতে সে আত্মাদের ডেকে আনে। একদিন স্বয়ং মা তারা ছদ্মবেশে সেখানে আবির্ভূত হন। তিনি মাকে চিনতে না পেরে এই পবিত্র ভূমিকে বদ্ধ করে ফেলেন। তবে পর থেকে প্রত্যেক অমাবস্যার রাতে মন্দিরের ভেতর থেকে নাকি নারী কণ্ঠের আর্তনাদ শোনা যায়। মনে হয় সে যেন মুক্ত হওয়ার জন্য মন্দিরের ভেতরে ছটফট করছে। এ কথা শুনে আমি বুঝলাম, তার মানে এই মন্দিরের ভিতরে মা তারা বন্দী হয়ে আছেন। আর অমাবস্যার রাতে যার আর্তনাদ শোনা যায় তিনি আর কেউ নন, স্বয়ং মা তারা। সিদ্ধান্ত নিলাম আমি মাকে মুক্ত করব। আগামীকাল অমাবস্যা, সেদিনই আমাকে এই কাজ করতে হবে। তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মা তারার সেই মন্দিরটি কোন দিকে? এই পথ দিয়ে সোজা চলে যান, রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখানেই মন্দির। আমি অরবিন্দর কাছ থেকে বিদায় নিয়ে সেই মন্দিরে এসে উপস্থিত হলাম। একটা প্রাচীন মন্দির। এখানে পাথরের বেদিতে একটি মা তারার মূর্তি প্রতিষ্ঠিত। মাকে প্রণাম করে তার সামনে বসলাম। তারপর দু চোখ বন্ধ করে পরম ভক্তিতে কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওং ক্রিং কালিকাওয়ে নমঃ,
ওং খৌং কালরাত্রি স্বাহা। ওং ক্রিং কালিকাওয়ে নমঃ। ওং খৌং কালরাত্রি স্বাহা। বন্ধ কর এই মন্ত্র। চমকে পিছনে তাকিয়ে দেখি একজন তান্ত্রিক। বুঝতে অসুবিধে হলো না, এই সেই ব্যক্তি যে মাকে এই মন্দিরের ভিতরে বন্দি করে রেখেছে। বললাম, না, আমি আমার মন্ত্রপাঠ বন্ধ করব না, মাকে আমি মুক্ত করবই। তোর এত বড় সাহস, তুই মাকে মুক্ত করে দিবি? হ্যাঁ, মুক্ত করে দিবি? পারবি না রে তারানাথ। মা আমার কাছে বন্দি। যতক্ষণ পর্যন্ত তাকে আমি না মুক্ত করব, ততক্ষণ পর্যন্ত কারোর ক্ষমতা নেই তাকে মুক্ত করার। কোনো ক্ষমতা নেই। এ কথা শুনে আমার প্রচণ্ড রাগ হলো। এরপর সেই তান্ত্রিকের সাথে আমার প্রচণ্ড লড়াই আরম্ভ হলো। হঠাৎ সেখানে এসে উপস্থিত হলেন আর একজন তান্ত্রিক, তার ছোট ভাই। সে এবার চড়াও হয় আমার উপর লাঠি নিয়ে। আমি আমার প্রাণ বাঁচাতে মন্ত্র বলে তাকে ভস্ম করে দিই। আর অপরজন পালিয়ে যায়, যদিও সে সফল হয় না। শুনেছিলাম সেও নাকি গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গণধোলাইয়ে মারা গেছে। যদিও আমার ঘটনাটায় খুব খারাপ লেগেছিল। যাই হোক, তো পরের রাতে মাকে মুক্ত করে আবার প্রতিষ্ঠা করেছিলাম ওই মন্দিরে। তারপর থেকেই সেই মন্দির আর সেই গ্রামের সাথে আমার আত্মীয়তা। কি এবার তোমাদের কৌতূহল মিটল তো? আগে হ্যাঁ ঠাকুর মশাই, মিটেছে। তবে এবার পরের ঘটনাটা শোনো। তার ঠিক 5 বছর পর অরবিন্দের কাছ থেকে সব কথা শুনে আমি ওর সাথে ইসাইদহ গ্রামে এসে পৌঁছলাম। সূর্যদেব তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছেন। মৃদু মন্দ হাওয়ার সাথে টাটকা ধানের সুবাসে আমি যেন কোথাও একটা হারিয়ে যেতে লাগলাম। কতদিন পর এই গ্রামের মাটিতে আপনার পায়ের ধুলো পড়ল ঠাকুর মশাই? অরবিন্দের কথায় আমার সম্বিত ফিরল। বললাম, ঠিকই বলেছ অরবিন্দ। শেষ যখন আপনি মাকে প্রতিষ্ঠিত করেন তখন কি ছিল গ্রামের অবস্থা, আর আজ কি হলো? হ্যাঁ অরবিন্দ, আমিও সেটা লক্ষ্য করছি। পল্লী প্রকৃতি সমস্ত অস্তিত্বটাকেই শীতল করে দিচ্ছে বটে, কিন্তু তার মধ্যেও যেন লুকিয়ে আছে মৃত্যুর শীতলতা। ঠাকুর মশাই, পথের দুধারে একবার তাকিয়ে দেখুন। আজ কারো মনেই শান্তি নেই, সবাই যেন ভয়ে কুঁকড়ে আছে। এই বুঝি কিছু একটা ঘটলো, চাপা আতঙ্ক সবার মনে। আর আমি তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বললাম, শুনতে পাচ্ছ অরবিন্দ? কি ঠাকুর মশাই? ওং হ্রিং কাল ভৈরবে নমঃ। ওং হ্রিং কাল ভৈরবে নমঃ। ওং হ্রিং কাল ভৈরবে নমঃ। কি শোনার কথা বলছেন আপনি? আমি আবার বললাম, ওই 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 আবার শুনতে পাচ্ছ? ওং হ্রিং কাল ভৈরবে নমঃ। ওং হ্রিং কাল ভৈরবে নমঃ। আমি আর তাকে কোনো সুযোগ না দিয়েই বললাম, চলো তো শ্মশানের দিকটায়, সেই মায়ের মন্দিরে। তা ঠাকুর মশাই, এখনই যাবেন? আগে একটু বিশ্রাম নিলে হতো না? অরবিন্দ, যা বলছি তাই করো, হাতে সময় বড় কম। মা ব্যথায় ছটফট করছেন। আচ্ছা বাবা, চলুন তবে। শ্মশানে পৌঁছতেই মৃত লাশ পচা গন্ধে আমাদের সারা শরীর গুলিয়ে উঠল। এক অজানা আশঙ্কার ভয়ে সারা শরীরে শিহরণ খেলে গেল। এসব কি হচ্ছে ঠাকুর মশাই? এসব কি হচ্ছে? ভয় পেও না অরবিন্দ, আমরা সঠিক পথেই এগোচ্ছি। তুমি শুধু মনে মনে মা তারাকে স্মরণ করো। আমরা এগিয়ে চললাম। মায়ের মন্দির থেকে তখনও হাত বিশেক দূরে। এমন সময় আবার পেলাম শব্দটা, তবে আর আগের মতন অত ক্ষীণ নয়। মাটির খুব কাছ থেকেই উঠে এলো সেটা, বার তিনেক।
ভালো করে শুনে বুঝলাম কেউ যেন কাল ভৈরবীর মন্ত্র পড়ছে। ওং হ্রিং কাল ভৈরবে নমঃ, ওং হ্রিং কাল ভৈরবে নমঃ, ওং হ্রিং কাল ভৈরবে নমঃ। এখন আবার এখানে কি মন্ত্র পড়ছে ঠাকুরমশাই? তুমি এখন বাড়ি ফিরে গিয়ে একটু বিশ্রাম নাও অরবিন্দ। আর ঠাকুরমশাই আপনি? মনটা বড় আনচান করছে অরবিন্দ, এখন একটু মায়ের কাছেই থাকবো। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্ত হয়ে ফিরে যাও। আর একটা কথা যেন, মা কিন্তু বন্দী হলেও আছেন, তিনি সদা সর্বদা তার সন্তানদের সঙ্গে থাকবেন। ও ভালো কথা বলছি, বিকেলে একবার এসো, আজ চতুর্দশী, কাল অমাবস্যা, যা করার এরই মধ্যে করতে হবে, বুঝলে? ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যেমনটা বলবেন। অরবিন্দ চলে যেতেই আমি গিয়ে বসলাম মন্দিরের চাতালে। সবে আমার ঝোলা পাশে রেখে ধ্যানস্থ হতে যাব, ঠিক তখনই মনে হলো মন্দিরের পিছন দিকে কেউ যেন চলাফেরা করছে। আমি দ্রুত সেই দিকে ছুটে গেলাম। গিয়ে দেখি মন্দিরের পিছন দিকটায় কেউ গাছের ডালপালা ছড়িয়ে রেখেছে চারিদিকে। অদূরেই কতগুলো পোড়া কাঠ, কেউ গত রাতে যেন এখানে বসে যজ্ঞ করেছে, কিন্তু সেখানে আমি কাউকেই দেখতে পেলাম না। আর সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা, সেটা হলো কতগুলো হাড় কঙ্কাল মরার মাথার খুলি দিয়ে সেখানে কেউ খুব যত্নে একটা দণ্ডি কেটেছে। পাশে একজোড়া রক্তমাখা পায়ের ছাপ, সেটা জঙ্গলের ভিতর থেকে এসে ঠিক ওই মাদার গাছটার তলায় যেখানে যজ্ঞকুণ্ডটা পাতা, ঠিক সেই অবধি এসে অদৃশ্য হয়ে গেছে। ছাপটা কোনো একজন মহিলার। এই সব দৃশ্য দেখে কোনো রকমে টলমলে পায়ে ফিরে আসতে যাব, এমন সময় দেখি একটা শিয়ালের মৃতদেহ। ঘাড়টা অস্বাভাবিক বেঁকা, মুখ থেকে ঠেলে বার হয়ে জিভটা ডান দিকে হেলে পড়েছে। গাল বেয়ে নেমে এসেছে শুকিয়ে যাওয়া রক্তের ধারা। মাংস পচা গন্ধে আমার সারা শরীরটা গুলিয়ে উঠল। তারপর ফিরে এলাম সেই মন্দিরের চাতালে। ধ্যানে বসলাম। একটা ছবি ফুটে উঠল ধীরে ধীরে। প্রথমটায় অস্পষ্ট, তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো সেটা। একটা বিশাল বড় গাছ, কোনো একটা প্রাচীন মন্দিরে লাগোয়া। নিরঙ্কুশ অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে একটা নীলচে সবুজ আলো। এবার সেই আলোয় দেখলাম রক্তবসন পরিহিত তান্ত্রিক বসে রয়েছেন পঞ্চমুণ্ডির আসনে। পাশেই বিস্তীর্ণ জঙ্গল। দেখলাম জঙ্গলের ভিতর একটা প্রকাণ্ড শিয়াল ধীর পদক্ষেপে এগিয়ে এলো তার দিকে। তারপর বাধ্য ছেলের মতোই বসে পড়ল কিছুটা দূরে। দূরে কার যেন একটা পদধ্বনি। তান্ত্রিক মুহূর্তেই আগুনে বিভূতি অর্পণ করলো। সঙ্গে সঙ্গেই তার চারপাশে প্রাণীর হাড় দিয়ে কাটা গণ্ডিটা যেন দপ করে জ্বলে উঠল। শিয়ালটা একবার তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল। এবার সেই পদধ্বনি আরো স্পষ্ট, আরো সন্নিকটে। এবার যেখানে তান্ত্রিক বসেছিল সেখানে মাটির উপর ফুটে উঠল রক্ত দিয়ে আঁকা একটা তান্ত্রিক যন্ত্র। আমার আর বুঝতে অসুবিধে হলো না, মা কাল ভৈরবী, মা কাল ভৈরবী আসছেন। একটি নারী মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। গাঢ় কৃষ্ণবর্ণা, লাল খোলা চুল, চোখ রক্তাভ, খুলি মুন্ডমালা, অস্থি সজ্জিত অলঙ্কার। মা, মা তুই এসেছিস মা, মা গো মা। হ্যাঁ রে বাছা, বল বল কেন ডেকেছিস আমায়? কি তোর মনোবাঞ্ছা? বলবো বলবো মা বলবো, সেই জন্যই তো তোকে ডাকা। তার আগে মরার খুলিতে রাখা কারণ বাড়িটা নে মা, নে। দে বাছা, তুই আদর করে যখন দিচ্ছিস। কতদিন পর এত তৃপ্তি পেলাম রে বাছা। নে এবার বল,
কেন ডেকেছিস? মা, মা তুই জানিস তো মা, ওই তারানাথ আমায় আর আমার গ্রামের লোক দিয়ে পিটিয়ে মেরে ফেললো সেবার। কারণ কারণ ভুল করে আমি আর আমার ভাই মিলে তার আমাকে বন্দি করে ফেলেছিলাম। এখন আমি শাস্তি চাই মা, শাস্তি চাই এই সম্পূর্ণ গ্রামটার। ওই তারানাথকে মারতে চাই আমি, ওর রক্ত দিয়ে আজ আমার রক্ত তৃষ্ণা মেটাবো মা। বেশ বাছারে, তাই হবে। তোর মনোবাঞ্ছা পূর্ণ করব আমি। কাল ভৈরবীর সেই ভয়ঙ্কর হাসি যেন চারিদিকের অন্ধকারকে আরো গভীর করে তুলল। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। তবে মনে রাখিস বাছা, যার বিরুদ্ধে তুই লড়াই করতে চলেছিস সে কিন্তু সাধারণ কেউ নয়, তারানাথ তান্ত্রিক। সে মার আশীর্বাদ ধন্য। জানি মা, জানি, তবু এবার আমি প্রস্তুত। ঠিক আছে, তবে তোর শক্তি সম্পূর্ণ পেতে হলে অমাবস্যার রাতে নরবলি দিতে হবে। নরবলি? হ্যাঁ, সেও জোগাড় হয়ে যাবে মা, হ্যাঁ জোগাড় হয়ে যাবে। হঠাৎ সেই ভয়ঙ্কর দৃশ্যটা মিলিয়ে গেল ধ্যানের মধ্যে থেকে। বাকি রাতটুকু আমি মন্দিরেই কাটালাম। সকালবেলায় ঘুম ভাঙল অরবিন্দর ডাকে। ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? কোনো ক্ষতি হয়নি তো আপনার? তুমি দুশ্চিন্তা করো না অরবিন্দ, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। তবে আজ রাতে আমি এখানে যজ্ঞে বসব। তার জন্য আমার কিছু উপকরণের প্রয়োজন, সেগুলো তোমায় জোগাড় করে দিতে হবে। নিশ্চয়ই দেব ঠাকুরমশাই। আমি একটা ফর্দ তৈরি করে অরবিন্দকে দিলাম। অরবিন্দ সেটা নিয়ে চলে গেল। সারাটা দিন আমি সেই মন্দিরেই কাটালাম। বিকেলের দিকে অরবিন্দ যজ্ঞের সমস্ত উপকরণ নিয়ে ফিরে এলো। বলল, ঠাকুরমশাই, আপনি যখন যজ্ঞ করবেন আমি কি তখন ওখানে উপস্থিত থাকতে পারি? নিশ্চয়ই পারো অরবিন্দ, তবে অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু দেখলে ভয় পাবে না তো? না ঠাকুরমশাই, পাবো না। তাছাড়া আপনি তো আছেনই। বেশ বেশ, তাহলে যথাসময়ে এখানে চলে এসো। ঠিক আছে ঠাকুরমশাই। আমি রাতের অন্ধকারে নামার জন্য অপেক্ষা করতে লাগলাম। নির্দিষ্ট সময়ে আমি যজ্ঞ শুরু করলাম। অরবিন্দ কিছুক্ষণ আগেই এসে গেছে। সে দূরে বসে সবটা দেখছে। আমি মন্ত্র পড়ে যজ্ঞে আহুতি দিতে লাগলাম। ওং ক্রিং কালিকাওয়ে নমঃ, ওং খৌং কালরাত্রি স্বাহা। হঠাৎ বাতাসে প্রচণ্ড ঝড় উঠল, আর সেই সঙ্গে একটা বিকট শব্দ শোনা গেল। বিস্ফারিত চোখে দেখলাম আমার সামনের মাটিটা দুভাগ হয়ে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো সেই প্রেত তান্ত্রিক যাকে আমি ধ্যানের মাধ্যমে দেখেছিলাম। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তারানাথ, ঠিক সময় এসেছিস তুই। আজই তো শেষ রাত্রি। আজ তোর অশুভ শক্তির বিনাশ ঘটবে শয়তান। হঠাৎ সেই তান্ত্রিক দুহাত উপরের দিকে তুলে একটা মন্ত্র উচ্চারণ করলো। ওং হ্রিং কাল ভৈরবে নমঃ, ওং হ্রিং কাল ভৈরবে নমঃ, ওং হ্রিং কাল ভৈরবে নমঃ। সঙ্গে সঙ্গে মাটিটা যেন কেঁপে উঠল, বাতাসে ছড়িয়ে পড়ল পচা রক্তের গন্ধ। আমিও এবার আরো দৃঢ় কণ্ঠে মন্ত্র উচ্চারণ শুরু করলাম। ওং ক্রিং কালিকাওয়ে নমঃ, ওং খৌং কালরাত্রি স্বাহা। হঠাৎ মন্দিরের গর্ভগৃহের ভিতর থেকে এক তীব্র নীল আলো বেরিয়ে এলো। তারপর সেই নীল আলোটা ধীরে ধীরে রূপ নিল এক দেবীর। তার দু চোখে যেন অগ্নি প্রজ্বলিত, কিন্তু মুখে ফুটে উঠেছে অপার করুণা। আমি দুহাত কপালে ঠেকিয়ে মা তারার স্তুতি করতে লাগলাম।
তারানাথ, অনেক অন্যায় হয়েছে। আজ তার অবসান হবে তোর হাত ধরে। না না, তুই মুক্ত হতে পারিস না, কিছুতেই না, না। সেই দৃশ্য দেখে অরবিন্দ অজ্ঞান হয়ে পড়ে গেল। তান্ত্রিক আবার মন্ত্র পড়তে শুরু করলো। ওং হ্রিং কাল ভৈরবে নমঃ, ওং হ্রিং কাল ভৈরবে নমঃ, ওং হ্রিং। কিন্তু কয়েক মুহূর্ত পরেই তার কণ্ঠ স্তব্ধ হয়ে এলো। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরেছে। দেখলাম তার শরীরটা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। এবার মা তারা তার হাতে ধরে থাকা খড়গোটা দিয়ে সেই তান্ত্রিকের গলায় দিলেন এক কোপ। সঙ্গে সঙ্গে তার মুন্ডটা ছিটকে গিয়ে পড়ল মায়ের পায়ের সামনে। আর পরক্ষণেই সেই কাটা মুন্ড আর দেহ দুটোই আগুনে জ্বলে উঠে ভস্মতে পরিণত হলো। তারপর সেই ভস্ম ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। মা তারা তার স্নেহময়ী কণ্ঠে বললেন, তারানাথ, আমি আবার তোমার উপর সন্তুষ্ট হয়েছি। তুমি তোমার কর্তব্য পালন করেছ। এখন এই গ্রাম ওই দুষ্ট তান্ত্রিকের কবল থেকে মুক্ত। আমি দুহাত কপালে ঠেকিয়ে মাকে প্রণাম করলাম। মা তারা আবার একটি নীল আলোয় পরিণত হয়ে মিলিয়ে গেলেন পাথরের বেদিতে প্রতিষ্ঠিত মূর্তির মধ্যে। আমি পুনরায় মাকে প্রণাম করলাম। অরবিন্দের দিকে তাকিয়ে দেখি ও তখনও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। বুঝলাম মা ওকে দেখা দেয়নি। আমি অরবিন্দের চোখে মুখে গঙ্গা জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরালাম। ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি অরবিন্দ, আর তোমরা এবং তোমাদের এই ঈশাইদহ গ্রাম আজ থেকে আবার বিপদমুক্ত। চলো এবার বাড়ি ফেরা যাক। ঠাকুরমশাই, আমরা আবার আপনার কাছে ঋণী হয়ে গেলাম। জয় তারানাথ তান্ত্রিকের জয়, জয় তারানাথ তান্ত্রিকের জয়। না অরবিন্দ, আমার নয়, তারা মায়ের জয়ধ্বনি করো। বলো, জয় মা তারা। জয় মা তারার জয়, জয় মা তারার জয়। আমিও মা তারার একটি গান গাইতে গাইতে গ্রামের মেঠো পথ ধরে চলতে লাগলাম অরবিন্দর সঙ্গে। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।